আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বাংলাদেশের নদ নদী। আমরা দুইটা লেকচারে খুব সিম্পলিফাই করে এইটাকে শেষ করে দিব, ঠিক আছে? নো টেনশন। সো এইখানে দেখো, প্রথমে আমাদেরকে বলতেছে আন্তঃসীমান্ত নদী কয়টা আছে। দেখো, আন্তঃসীমান্ত নদী মানে যে নদীগুলো মানে হচ্ছে বর্ডার ক্রস করছে, ঠিক আছে? সো বাংলাদেশে টোটাল আন্তঃসীমান্ত নদী হচ্ছে, দেখো, ভারতের সাথে বর্ডার ক্রস করছে 54টা আর মায়ানমারের সাথে বর্ডার ক্রস করছে 3টা। সো টোটাল আন্তঃসীমান্ত নদী হয়ে গেল কয়টা? 54 যোগ 3, টোটাল আন্তঃসীমান্ত নদী হয়ে গেল 57টা। মায়ানমারের সাথে বর্ডার ক্রস করছে যে 3টা নদী, এই 3টা নদীর নাম মুখস্থ রাখো, সাঙ্গু, নাফ এবং মাতামুহুরি। এরপরে দেখো যে বাংলাদেশ থেকে ভারতে গেছে কে, কোন নদীটা? মনে করো যে এইখানে আমরা একটা কুলিকে আঁকতেছি, এই লোকটার হাতে একটা ব্যাগ। সো আমরা ধরতে পারি যে এই লোকটা হচ্ছে একজন কুলি। এখন ইনি হচ্ছেন একজন বাংলাদেশি কুলি। ইনি কোথায় আছেন? বিডিতে আছেন, অর্থাৎ বাংলাদেশে আছেন। বাংলাদেশে তো আমরা নিজেদের ব্যাগ নিজেরাই টানি। সো এই কুলি কি করলো, মানে অধিক লাভের আশায় এই কুলি কি করলো, ইন্ডিয়ায় চলে গেল। ইন্ডিয়ায় চলে যেয়ে তার এত ইনকাম বেড়ে গেল, সে আর বাংলাদেশে ফেরত আসলো না। সো আমরা কি বললাম যে কুলি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গেল আর ফেরত আসলো না। তাহলে দেখো, বাংলাদেশ থেকে ভারতে গেছে কে, আর বাংলাদেশে ফেরত আসে নাই, কিন্তু বাংলাদেশ থেকে ভারতে গেছে মানে চলেই গেছে। সো এই নদীটার নাম হচ্ছে কুলি, কুলিক, এভাবে আমরা মনে রাখবো। এরপরে আমরা আরেকটা কাহিনী দেখব যে এইখানে আমরা একটা আপুকে দেখতে পারতেছি। এটা হচ্ছে আপু, দেখো বেশ লম্বা লম্বা চুল। সো আপু কিন্তু খুব স্টাইলিশ, আপু বেশ স্টাইলিশ। আপুর চোখে দেখো আবার চশমাও আছে, হ্যাঁ, আপুর চোখে বেশ চশমাও আছে। আপু বেশ স্টাইলিশ একটা আপু। সো এই যে আপু, এই আপুও কিন্তু আমাদের বিডিতেই আছে, হ্যাঁ, আমাদের বিডিতেও কিন্তু স্টাইলিশ আপু আছেন। সো ইনি কি করলো, ঈদের শপিং করতে, ইনি যেহেতু খুব স্টাইলিশ, ইনি ঈদের শপিং করতে কোথায় গেল? ইন্ডিয়ায় চলে গেল। শপিং করা শেষে আবার বাংলাদেশে ফেরত আসলো। সো একটা জিনিস দেখো, আমরা কি বলতে পারি যে আপুটা কি করলো, আপুটা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গেল, আবার ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফেরত আসলো। অর্থাৎ ভারতে গিয়ে আবার দেশে ফেরত এসেছে কোন নদীগুলো? আমরা আ দিয়ে মনে রাখবো আত্রাই, পু দিয়ে মনে রাখবো পুনর্ভবা এবং টা দিয়ে মনে রাখবো টাঙ্গন, ঠিক আছে? এরপরে দেখো, বাংলাদেশেই উৎপত্তি আবার বাংলাদেশেই সমাপ্ত, অন্য কোনো দেশে যায় নাই। এই নদীটা বেশ লয়াল, এই নদীটার নাম হচ্ছে হালদা। এরপরে হচ্ছে মানুষের নামে কোন নদীর নাম রাখা হয়েছে, সেইটা হচ্ছে যে আমরা জানি খুলনায় একটা নদী আছে, সেইটা হচ্ছে রূপসা। এই নদীটার নামকরণ করা হয়েছে খুলনার বিখ্যাত জমিদার রূপলাল সাহার নাম অনুসারে, ঠিক আছে? তাহলে মানুষের নামে রাখা নদীর নাম হচ্ছে রূপসা। টাঙ্গন অ্যাকচুয়ালি কে ছিল আমার কোনো আইডিয়া নাই, বাট যেই ছিল না কেন নামটা কিন্তু বেশ উইয়ার্ড। যাই হোক, এরপরে নদীর নাম অনুসারে কোন জেলার নামকরণ করা হয়েছে? আমরা মনে রাখবো ফেনী। কারণ কি, দেখো, ফেনী নামে একটা জেলাও আছে, আবার ফেনী নামে একটা নদীও আছে। সো ওই নদীটার নাম অনুসারে আসলে এই জেলাটারও নামকরণ করা হয়েছে। এরপরে দেখো, নদী গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? নদী গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত হবে? মনে করো নদী সব থেকে বেশি কোথায় আছে? নদী সব থেকে বেশি আছে হচ্ছে বরিশালে। সো বরিশালের আশেপাশের কোনো জায়গায় নদী গবেষণা কেন্দ্র উপস্থিত, মানে থাকবে। সো এটা হচ্ছে ফরিদপুর। আমরা জানি বরিশালের পাশের জেলা হচ্ছে ফরিদপুর। এই নদী গবেষণা কেন্দ্র কবে স্থাপিত করা হয়েছিল? সেটা হচ্ছে 1977 সালে। দেখো, দীর্ঘতম নদ বলতেছি, নদ আমরা জানি একটা নদ আছে চীন দেশ থেকে বাংলাদেশে আসছে, বেশ দীর্ঘতম, ঠিক আছে? সেই নদটার নাম কি? ব্রহ্মপুত্র। এরপরে আমরা জানবো যে যদি তোমাকে যাই বলুক, বৃহত্তম বলুক, প্রশস্ততম বলুক, নাব্যতম বলুক, গভীরতম বলুক, যাই বলুক না কেন, কি দাগায় দিবা? মেঘনা। এরপরে দেখো, ক্ষুদ্রতম নদীর নাম কি? গোবরা। কিভাবে মনে রাখবা? মনে করো এই হচ্ছে একটা গরু, এইটা কি? এইটা হচ্ছে একটা গরু। এখন এই গরু যদি হচ্ছে পায়খানা করে, গরুর যে গোবরটা আছে, গোবরটা বেশ ছোট থাকে না? গোবর কি বড়, এত বড় হয় নাকি? গোবর তো ছোট। ছোট নদী আমরা পড়বো হচ্ছে গোবরা। এরপরে দেখো, খরস্রোতা নদী কোনটা? স্রোতা আমরা কি দিয়ে শুনি? আমরা কর্ণ বা কান দিয়ে শুনি। সো খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী। এরপরে তোমাকে যদি বলে দীর্ঘতম নদী প্রণালীর নাম কোনটা, তাহলে তুমি নির্দ্বিধায় বলে দেবা সুরমা মেঘনা নদী প্রণালী। শেষ। এইবার আমরা এই মানচিত্র পড়ব। তো
এইখানে আমাদের আমাদের যেটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এইদিকে কি আছে? এইদিকে আছে বঙ্গোপসাগর। এইদিকে কি আছে? এইদিকে আছে হচ্ছে ইন্ডিয়া। এইদিকে আছে ইন্ডিয়া। এইদিকে কি আছে? এইদিকে কিন্তু চায়না আছে। এইদিকে চায়না আছে। ইন্ডিয়া তো অবভিয়াসলি এখানে আছে, বাট ইন্ডিয়ারও এই পাশে কে আছে? চায়না আছে। কিন্তু এই অঞ্চলটায় চায়না আছে, ঠিক আছে। চায়নার একটা পার্ট কিন্তু তিব্বত। সো এইদিকে আমাদের বাংলাদেশের এইদিকে কিন্তু তিব্বত আছে, এটুকু একটু মাথায় রাখো আপাতত। এরপরে একটা জিনিস দেখো, আমাদের পঞ্চগড় কিন্তু এই জায়গাটায়। পঞ্চগড় কোথায়? এই জায়গাটায় কিন্তু পঞ্চগড়। এই জায়গাটায় কে আছে? পঞ্চগড় আছে। এই পঞ্চগড়ে দাঁড়াইলে আমরা উঁচু উঁচু পাহাড় দেখতে পাই, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, তাই না? তাহলে আমাদের বাংলাদেশের এই পাশে কে আছে? এই পাশে কিন্তু নেপাল আছে। আমরা বলি হচ্ছে এই পাশে কে আছে? হিমালয় আছে। বাংলাদেশের এই পাশে হিমালয় আছে, এই পাশে চীন, আর এই পাশে ভারত। যাই হোক, এইটুকু আমরা একটু আইডিয়া রাখলাম। এইবার দেখো, এই যে হিমালয় আমরা জানি অনেক বরফ আছে। এই বরফগুলো গলে গলে হিমবাহ তৈরি হয়। এরকম একটা হিমবাহের নাম হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। আমরা কি বলবো? হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে যে নদীটা তৈরি হবে সেই নদীটার নাম কি হবে? দেখো কেমন হিমবাহ, হিমবাহটার নাম কি? গঙ্গোত্রী। তাহলে যে নদীটা তৈরি হবে এই নদীটার নাম হচ্ছে কি? গঙ্গা। এই গঙ্গাই দেখো বাংলাদেশের ভেতরে ঢুকে এর নামকরণ করা কি হয়ে গেছে? পদ্মা হয়ে গেছে। সো এই গঙ্গাটাকে আসো আমরা হচ্ছে লাল কালার দিয়ে আমরা গঙ্গাটাকে মার্ক করে ফেলি। সো এইটা হচ্ছে আমাদের হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। এইখান থেকে কি তৈরি হলো? এইখান থেকে তৈরি হলো গঙ্গা। এইখান থেকে তৈরি হলো গঙ্গা, এবং বাংলাদেশের ভেতরে ঢুকে গঙ্গা কি হয়ে গেল? পদ্মা হয়ে গেল। এইবার আমাদের মানচিত্র থেকে আরেকটু আইডিয়া রাখা লাগবে যে এই পার্টটা কিন্তু আমাদের রাজশাহী, এবং এই পার্টটা কিন্তু সিলেট, এবং এইদিকে কি আছে? রংপুর, ঠিক আছে। এইদিকে হচ্ছে রাজশাহী, এইদিকে হচ্ছে কি? রংপুর, এবং এইদিকে হচ্ছে কি? সিলেট। এইটুক কিন্তু আমাদের বোঝা লাগবে। রাজশাহী, এইদিকে হচ্ছে রংপুর, আর এইদিকে হচ্ছে সিলেট। আচ্ছা, এটুকু আমরা বুঝলাম। তাহলে দেখো, আমাদের গঙ্গা নদী কিন্তু রাজশাহী বিভাগ দিয়ে, আমি কি বলছিলাম? এইদিকে কে আছে? রাজশাহী, আর এইদিকে সিলেট। সো রাজশাহী বিভাগ দিয়ে কিন্তু প্রবেশ করছে। এখন রাজশাহী বিভাগের কোন জেলাটা দিয়ে প্রবেশ করছে? দেখো, সি দিয়ে আমি আসলে কি বুঝাইতে চাচ্ছি? সি দিয়ে আমি বুঝাইতে চাচ্ছি চাপাই নবাবগঞ্জ। সি দিয়ে বুঝাইতে চাচ্ছি চাপাই নবাবগঞ্জ। সো গঙ্গা হচ্ছে চাপাই নবাবগঞ্জ দিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করছে, ঠিক আছে। যাই হোক, এরপরে আমরা আর একটা জিনিস দেখতে পারতেছি, যে চীন দেশে আছে তিব্বত। তিব্বতে এমন একটা মানে কতগুলো পাহাড়ের সমষ্টি, সেটাকে আমরা বলি শৃঙ্গ। যাই হোক, তাহলে তিব্বতে একটা শৃঙ্গ আছে, যে শৃঙ্গে এখন পর্যন্ত কোনো মানুষ উঠতে পারে নাই। সো মানুষ মনে করে যে ওইখানে হচ্ছে দেবতা থাকে, একজন দেবতার নাম হচ্ছে কৈলাস, ঠিক আছে। সো তিব্বতের এই শৃঙ্গকে বলে দিচ্ছে মানুষ কৈলাস শৃঙ্গ, এবং এই দেবতার কাছে তুমি হচ্ছে যে কোনো মনস্কামনা যাই থাকুক সে পূর্ণ করে দিবে। সো এখানে যে হ্রদটা আছে সেই হ্রদটার নাম হচ্ছে মানস সরোবর হ্রদ, ঠিক আছে। সো জায়গাটার নাম কি হয়ে গেল? তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ। সো এই মানস সরোবর হ্রদ থেকে দেখো একটা নদী উৎপন্ন হয়েছে, এবং এই নদীটা পুরো চায়না অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতেছে। দেখো, সো তোমাকে যদি বলে বাংলাদেশে প্রবেশকারী দীর্ঘপথ অতিক্রমকারী নদী কোনটি, তোমার অ্যান্সার কি হবে? এই নদীটা। আসলে এই নদীটার নাম কি? চীনে হোয়াং খুংচিং যাই নাম থাকুক না কেন, বাংলাদেশে ঢোকার পরে এই নদীটার নাম হয়ে যায় হচ্ছে কি? ব্রহ্মপুত্র, ঠিক আছে। বাংলাদেশে ঢোকার পরে এই নদীর নাম কি হয়ে যায়? ব্রহ্মপুত্র হয়ে যায়। সো এখন আমাদের কথা হচ্ছে বাংলাদেশের কোন জেলা দিয়ে এইটা ঢুকে? আমি কি বলছিলাম? এইদিকে কি আছে? এইদিকে আছে হচ্ছে আমাদের রংপুর বিভাগ। রংপুর বিভাগের ভেতরের একটা জায়গার নাম হচ্ছে কি? কুড়িগ্রাম। সো কুড়িগ্রাম দিয়ে হচ্ছে আমাদের এই নদটা, এই নদী না কিন্তু, এটা কিন্তু একটা নদ, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। কুড়িগ্রাম দিয়ে ঢুকলো। কুড়িগ্রাম দিয়ে ঢোকার পরে দেখো 1787 সালে, কত সালে? 1787 সালে একটা প্রলয়ঙ্কারী একটা ভূমিকম্প হয়েছিল, এবং ব্রহ্মপুত্রের এই প্রবাহটা দেখো দুই ভাগে ভাগ হয়ে গেছিল, এই একটা ভাগ আর এই একটা ভাগ। সো এই দিকের এই যে ভাগটা, এই ভাগটাকে আমরা বলতেছি পুরাতন ব্রহ্মপুত্র, আর এই ভাগটাকে আমরা কি বলতেছি? এই ভাগটাকে আমরা বলতেছি হচ্ছে যমুনা, ঠিক আছে। সো আমরা আসো এই পুরো ব্রহ্মপুত্রের ব্যাপারটাকে আমরা সবুজ কালার দিয়ে মার্ক করে ফেলি। হ্যাঁ, সবুজ কালার দিয়ে মার্ক করি। সো এই জায়গাটার নাম হচ্ছে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ। এইখান থেকে একটা নদী তৈরি হচ্ছে যেটা কুড়িগ্রাম দিয়ে আসতেছে, এবং 1787 সালে যমুনাতে পরিণত হলো এবং পুরাতন ব্রহ্মপুত্রতে পরিণত হলো। সো এই পুরো নদীটার নাম হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র। আশা করি আমরা বুঝতে পারছি।
তো এরপরে আমরা দেখতে পারতেছি এইখানে একটা জায়গা আছে, ঠিক আছে। এই জায়গাটা কোথায়? এইখানে কি আছে? আসাম আছে, ঠিক আছে। তো এই জায়গাটার নাম হচ্ছে আসামের নাগা মণিপুর অঞ্চলের, সম্ভবত এখানে নাগা সন্ন্যাসীরা হয়তো কিছু একটা করে, হ্যাঁ। সো আসামের নাগা মণিপুর অঞ্চলের কি পাহাড়? লুসাই পাহাড়। সো এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে আসামের নাগা মণিপুর অঞ্চলের লুসাই পাহাড়। সো এই লুসাই পাহাড় থেকে দেখো দুইটা নদী তৈরি হচ্ছে, এই যে একটা নদী, এই যে একটা নদী, এবং এই হচ্ছে আর একটা নদী, এবং নদীগুলো এখন পর্যন্ত কোথায় আছে? ইন্ডিয়াতে আছে। সো এই উপরের যে নদীটা অর্থাৎ এইটা, এই নদীটার নাম হচ্ছে কি? এই নদীটার নাম হচ্ছে বরাক। এই নদীটার নাম কি? এই নদীটার নাম হচ্ছে বরাক। এই যে এই নদীটার নাম হচ্ছে কি? সরি, আমার কালারটা একটু চেঞ্জ করতে হবে অ্যাকচুয়ালি। আমি এইটা কোন কালার দিয়ে দেখাবো? এটা ভায়োলেট কালার দিয়ে দেখাই আসো। সো এই আমরা দেখতে পারতেছি এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের আসামের নাগামণিপুর অঞ্চলের লুসাই পাহাড়। এইখান থেকে দেখো দুইটা নদী তৈরি হলো, এই একটা নদী তৈরি হলো, এই একটা নদী তৈরি হলো। তাহলে প্রথম যে নদীটা আমরা দেখলাম এই নদীটার নাম হচ্ছে বরাক, এবং নিচের আরেকটা যে নদী আমরা দেখলাম এই নদীটার নাম কি? তুই ভাই। দুইটা নদী তৈরি হলো, এবং এই বরাক এবং তুই ভাইয়ের উপরে একটা বাঁধ আছে, দেখো বাঁধটার নাম হচ্ছে টিপাইমুখী বাঁধ, হ্যাঁ এরকম কিছু একটা নাম হবে, যাই হোক। তাহলে আমরা এখন পর্যন্ত কি দেখতে পারলাম? যে এই নদীটার নাম হচ্ছে বরাক এবং এই নদীটার নাম হচ্ছে তুই ভাই। এখন আমাদের কথা হচ্ছে এই বরাক বলো আর তুই ভাই বলো, এরা দুইজনই কোথা থেকে প্রবেশ করবে? এইদিকে আমি কি বলছিলাম, বাংলাদেশের কোন বিভাগ? সিলেট বিভাগ। এস দিয়ে আমি সিলেট বুঝাইতে চাচ্ছি। সো আমাদের এই বরাকও সিলেট দিয়ে প্রবেশ করবে, আমাদের এই তুই ভাইও সিলেট দিয়ে প্রবেশ করবে, ঠিক আছে। প্রবেশ করার পরে বরাকের নাম হয়ে যাবে সুরমা এবং তুই ভাইয়ের নাম হয়ে যাবে কি? কুশিয়ারা। সো বরাক তুই ভাই সুরমা কুশিয়ারা, বরাক তুই ভাই সুরমা কুশিয়ারা হয়ে গেল। আচ্ছা, তো এই সুরমা এবং কুশিয়ারা দেখো সিলেটের একটা জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে হবিগঞ্জ, ওই যে সুমন, ব্যারিস্টার সুমন যেখানে ছিল আর কি। তাহলে সেই হবিগঞ্জে এসে এই দুইটা নদী মিলিত হবে, সুরমা এবং কুশিয়ারা দুইটাই মিলিত হবে। আমি SHA দিয়ে কি বুঝাচ্ছি জানো? সিলেটের হবিগঞ্জের আজমিরিগঞ্জে সুরমা এবং কুশিয়ারা দুইজনেই মিলিত হবে, এবং মিলিত হয়ে দেখো এরা কালো একটা নদী গঠন করছে। সো কালো নদী, কালো কালার দিয়ে লিখছি, তার মানে কালো নদীটার নাম কি? কালো নদীটার নাম হচ্ছে কালনী। কালো নদীটার নাম কি? কালো নদীটার নাম হচ্ছে কালনী। তাহলে এই যে আমাদের বরাক হয়ে গেল সুরমা, এবং তুই ভাই কি হয়ে গেল? তুই ভাই হয়ে গেল কুশিয়ারা। সুরমা কুশিয়ারা কোথায় মিলিত হলো? সিলেটের হবিগঞ্জের আজমিরিগঞ্জে। মিলিত হবার পরে এদের নাম কি হয়ে গেল? এদের নাম হয়ে গেল কালনী। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে। সো এইটুক কাহিনী কিন্তু আমি আশা করতেছি সবার কাছে ক্লিয়ার। এইবার আমরা ফার্দার মুভ করব। সো এইখানে একটা জিনিস দেখো, আমরা এইদিকে আমরা কি দেখতে পারতেছিলাম? ব্রহ্মপুত্র আসলো, এই যমুনা তৈরি হয়ে গেল, এরপরে এই যে এইদিকে পদ্মা হয়ে গেল, ঠিক আছে। যমুনা আর পদ্মা দেখো এই জায়গাটায় মিলিত হয়। যেখানে যমুনা আর পদ্মা মিলিত হয় এইখানে কিন্তু একটা ফেরিঘাট আছে, যেখান থেকে আমরা দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকায় যাই। সো ওই জায়গাটার নাম হচ্ছে রাজবাড়ির গোয়ালন্দ, ঠিক আছে। তাহলে পদ্মা এবং যমুনা কোথায় মিলিত হইছে? রাজবাড়ির গোয়ালন্দতে মিলিত হইছে। আচ্ছা, মিলিত হবার পরে এদের নাম কি হয়ে যাবে? এই যে মিলিত হবার পরে তো এই নদীটা হয়ে গেল, এই যে এই নদীটা তৈরি হলো, এখন এই নদীটার নাম কি হবে? যমুনা নাকি পদ্মা? আচ্ছা দেখো, শক্তিশালী বেশি কে? পদ্মা। সো এই নদীটার নাম কি হয়ে যাবে? এই নদীটার নাম হয়ে যাবে পদ্মা, ঠিক আছে। সো এই নদীটাকেও আসো আমরা রেড কালার দিয়ে চিহ্নিত করি, যেহেতু পুরো গঙ্গা পদ্মাকে আমরা রেড কালার দিছি, তাহলে এইটাও যেহেতু পদ্মা, এইটাকেও আমরা রেড কালার দিয়ে মার্ক করে দিই। সো আমাদের রেড কালার কই গেল রে? রেড কালার, এই যে আমাদের রেড কালার। আচ্ছা, এই যে আমাদের পদ্মা নদী তৈরি হলো, ঠিক আছে। পদ্মা নদী তৈরি হয়ে দেখো পদ্মা নদী কোন পর্যন্ত আসছে একটু খেয়াল করো তো। পদ্মা নদী কিন্তু এই পর্যন্ত চলে আসছে। এই জায়গাটার নাম কিন্তু চাঁদপুর। এই জায়গাটার নাম কি? এই জায়গাটায় প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়, চাঁদপুর। যাই হোক, আচ্ছা পদ্মা নদী চাঁদপুর পর্যন্ত আসলো। এরপরে আমরা আর একটা সিনারিও দেখি। আচ্ছা, এইখানে আমরা যে দেখছিলাম এই যে পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনী, এরা কোথায় এসে মিলিত হলো? এই জায়গাটার নাম হচ্ছে কিশোরগঞ্জের ভৈরব বাজার। এই জায়গাটার নাম কি?
এই জায়গাটার নাম হচ্ছে কিশোরগঞ্জের ভৈরব বাজারে। তাহলে কে কে এসে মিলিত হলো? কালনী আর পুরাতন ব্রহ্মপুত্র মিলিত হলো, ঠিক আছে। সো এইবার আমরা একটা ধারণা রাখবো যে আমাদের এই দিকের এই অঞ্চলের নাম হচ্ছে খুলনা, এবং খুলনার পাশাপাশি বিভাগ কোনটা? বরিশাল। সো এই দিকে আছে কিন্তু কি, এই দিকে আছে হচ্ছে বরিশাল। এখন আমরা জানি বরিশালে বিশাল বিশাল লঞ্চ চলাচল করে। সো এত বিশাল বিশাল লঞ্চ বরিশাল থেকে কেমনে চলে জানো? কারণ বরিশালের লঞ্চগুলো কিন্তু মেঘনা নদীতে যায়। অর্থাৎ বরিশালের লঞ্চগুলো কোথায় যায়? বরিশালের পাশে বা বরিশালের ভিতরে কি আছে? মেঘনা নদী আছে, ঠিক আছে। সো এইখানে দেখো আমরা কি বলছি, এটা হচ্ছে আমাদের খুলনা, এটা হচ্ছে আমার বরিশাল। তাহলে পুরাতন ব্রহ্মপুত্র আর কালনী মিলিত হয়ে এই বরিশাল অঞ্চলে যে নদীটা গঠন করবে সেই নদীটার নাম কি হয়ে যাবে? সেই নদীটার নাম হয়ে যাবে কি? মেঘনা। এই নদীটার নাম কি? এই নদীটার নাম হচ্ছে মেঘনা। তাহলে আসো মেঘনাকে আমরা আর একটা কালার দিয়ে, ভালো একটা কালার দিয়ে চিহ্নিত করি, যেহেতু ও বাংলাদেশের সব থেকে দীর্ঘতম, প্রশস্ততম, কি কি বলা আছে, হ্যাঁ, গভীরতম, নাব্যতম। সো ওকে আমরা হলুদ কালার দিলাম। এই হচ্ছে আমাদের মেঘনা, এইটা কি মেঘনা। এইবার দেখো পদ্মা আর মেঘনা কোথায় এসে মিলিত হলো? পদ্মা আর মেঘনা চাঁদপুরে এসে মিলিত হলো, এই জায়গাটা এসে মিলিত হলো। এরপরে যে নদীটা তৈরি হবে সেই নদীটার নাম কি? দেখো পদ্মার মেঘনার ভেতরে কে শক্তিশালী? অবশ্যই মেঘনা শক্তিশালী, কারণ আমরা পড়ছি হচ্ছে গভীরতম, নাব্যতম, সব থেকে বেশি নদী কোনটা? সেটা হচ্ছে মেঘনা। তাহলে এই নদীটার নাম কি? এই নদীটার নাম হচ্ছে মেঘনা। তাহলে দেখো মেঘনা হচ্ছে অ্যাকচুয়ালি নোয়াখালীর হাতিয়া হয়ে বঙ্গোপসাগরে পতিত হবে। তো এইটা কিন্তু আমাদের জানা লাগবে। এরপরে আমরা আরেকটা জিনিস জানবো। সো এইদিকে দেখো বাংলাদেশের এই যে কোল, বাংলাদেশের এই কোলের ভেতরে ভারতের যে রাজ্যটা আছে সেটা হচ্ছে ত্রিপুরার পার্বত্য অঞ্চল, ঠিক আছে, ত্রিপুরা আছে। সো এদিকে আছে হচ্ছে ত্রিপুরার পার্বত্য অঞ্চল। ত্রিপুরার পার্বত্য অঞ্চল থেকে দেখো দুইটা নদী আসছে, দুইটা নদী এসে মেঘনার সাথে মিলিত হয়েছে। দুইটা নদী এসে কোথায় এসে যুক্ত হয়েছে? মেঘনা নদীর সাথে যুক্ত হয়েছে। সো প্রথম নদীটার নাম হচ্ছে, এই নদীটার নাম হচ্ছে তিতাস, আমি টি দিয়ে বুঝাইছি। এবং দ্বিতীয় যে নদীটা, সেই নদীটার নাম হচ্ছে কি? সেই নদীটার নাম হচ্ছে, জি দিয়ে আমি কি বুঝাইছি সেটা হচ্ছে গোমতী, ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে তিতাস আর পরেরটা হচ্ছে কি? গোমতী। তা আমরা তো জানি যে গোমতী হচ্ছে কুমিল্লার দুঃখ। তাহলে গোমতী নদী বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করবে, কোন বিভাগ দিয়ে প্রবেশ করবে? সেটা হচ্ছে কুমিল্লা, ঠিক আছে। এইবার এই কুমিল্লার পাশের জেলা কোনটা জানো? যে জেলায় সব থেকে বেশি মারামারি হয়, তো এটা হচ্ছে বিবি মানে ব্রাহ্মণবাড়িয়া। এই তিতাস প্রবেশ করবে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দিয়া এবং এসে এই মেঘনা নদীর সাথে মিলিত হবে। সো এইটা হচ্ছে আমাদের কথা। এরপরে আমরা আর একটা জিনিস দেখতে পারতেছি যে এইখানে, এইটাও মেবি হিমালয় অঞ্চলে, এইটা হচ্ছে হিমালয় অঞ্চল। হিমালয় অঞ্চল থেকে আরেকটা নদী আসছে, এই নদীটার নাম হচ্ছে কি? মহানন্দা। এই নদীটার নাম কি? মহানন্দা। সো মহানন্দা এসে দেখো পদ্মার সাথে মিলিত হয়েছে। মহানন্দা এই ডিরেকশনে আসতেছে, এসে পদ্মার সাথে মিলিত হয়েছে। সো তোমরা জানবা যে মনে করো যে এই হচ্ছে একটা বড় একটা নদী, এখন এই হচ্ছে আর একটা নদী। এই নদীটা কি করতেছে? নিজের জলের সমস্ত ফ্লো এই বড় নদীটার ভিতরে ফেলায় দিচ্ছে, হ্যাঁ। সো এই বড় নদীটা থেকে মনে করো আবার কিছু শাখা তৈরি হচ্ছে, এই শাখাগুলোর জলের ফ্লো হচ্ছে এইদিকে, এই শাখাগুলোর জলের ফ্লো হচ্ছে এইদিকে। সো এইটাকে আমরা বলবো হচ্ছে উপনদী। এইটাকে আমরা কি বলবো? উপনদী। অর্থাৎ যে নিজের জলটাকে বড় একটা নদীতে নিয়ে যায় সেটা হচ্ছে উপনদী। এবং বড় নদীটা থেকে যে সমস্ত শাখা প্রশাখা তৈরি হচ্ছে এই নদীগুলোকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো হচ্ছে শাখা নদী, ঠিক আছে। সো এই উপনদী এবং শাখা নদীর ধারণা আশা করি ক্লিয়ার। সো এই মহানন্দা দেখো এসে জলগুলো এরা ওই চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ঢুকে এই পদ্মায় ফেলে দিচ্ছে, ঠিক আছে। তাহলে মহানন্দা হবে পদ্মার কি নদী? উপনদী। আবার মহানন্দার উপনদী দেখো এই তিনটা হচ্ছে জলকে কোথায় নিয়ে আসতেছে? জলকে নিয়ে আসতেছে মহানন্দার দিকে। সো এরা হচ্ছে মহানন্দার উপনদী। এই তিনটা নদীর নাম হচ্ছে আমরা নাটাকু দিয়ে মনে রাখতে পারি, অর্থাৎ নাগর, টাঙ্গন এবং কুলিক। এই তিনটা হচ্ছে কার উপনদী? মহানন্দার উপনদী। সো এইটা হচ্ছে অল অ্যাবাউট আওয়ার চার্ট, হ্যাঁ। এইবার আমরা হচ্ছে মানে আমাদের মানচিত্র পড়া শেষ। এইবার হচ্ছে আমরা কিছু নেমোনিক দিয়ে আমরা পুরো ব্যাপারটাকে সিম্পলিফাই করে ফেলবো, হ্যাঁ। সব জিনিস তো আর আসলে ম্যাপে এঁকে ফেলাইলে আসলে ম্যাপ খুবই হিজিবিজি হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথমে আমরা পড়বো হচ্ছে পদ্মার শাখা নদী, তারপরে আমরা পড়বো পদ্মার উপনদী। তাহলে পদ্মার শাখা নদী মনে রাখার উপায় হচ্ছে এভাবে আপনারা বারবার উচ্চারণ করেন যে আম্মা 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 গো কুমারের ভাই মতি বড়ই চিটার। আম্মা গো কুমারের ভাই মতি বড়ই চিটার। আম্মা গো কুমারের ভাই মতি বড়ই চিটার। তাহলে
আ দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে আমাদের সূত্রটা ছিল আম্মা গো কুমারের ভাই মতি বড়ই চিটার। তাহলে আ দিয়ে আমরা কি মনে রাখতেছি আড়িয়াল খা, ম দিয়ে মনে রাখতেছি মধুমতি, মা দিয়ে মনে রাখতেছি মাথা ভাঙ্গা, গো দিয়ে মনে রাখতেছি গোড়াই গড়াই, কুমারের দিয়ে মনে রাখতেছি কুমার, ভাই দিয়ে ভৈরব, মতি দিয়ে ইছামতি, বড়ই দিয়ে বড়াল এবং চিটার দিয়ে চিত্রা। ঠিক আছে, এখন মধুমতি নদীর অবস্থান কোথায় আমরা অ্যাকচুয়ালি জানি যে মধুমতির অবস্থান কোথায়, দক্ষিণাঞ্চলে আমরা যারা আছি আমরা জানি মধুমতির অবস্থান হচ্ছে গোপালগঞ্জে। দেখো গ আর এদিকে মাগুরাতেও গ, সো মধুমতি কোথায় গোপালগঞ্জ এবং মাগুরাতে। ঠিক আছে, এরপরে মাথা ভাঙ্গা, ভাঙ্গা ডাঙ্গা, ভাঙ্গা ডাঙ্গা, মাথা ভাঙ্গা কোথায় অবস্থিত চুয়াডাঙ্গায়। এরপরে গড়াই, আচ্ছা তো আমি অ্যাকচুয়ালি খুলনার, তো আমাদের খুলনা থেকে অ্যাকচুয়ালি একটা বাস যায়, বাসটার নাম হচ্ছে গড়াই। ঠিক আছে, সো ওই গড়াই বাসটা কিন্তু হচ্ছে বেশ দেধার সে চালায় এবং কুষ্টিয়া যায়, হ্যাঁ যশোর হয়ে কুষ্টিয়া চলে যায়। সো গড়াই হচ্ছে কুষ্টিয়ায় যায়, সো গড়াই হচ্ছে কুষ্টিয়ায় অবস্থিত। যাই হোক, এরপরে হচ্ছে কুমার, কুমার হচ্ছে দুইটা পুর, কুমারপুর, সো ফরিদপুর মাদারীপুর। ভৈরব, ভৈরব তো আমরা খুলনার যারা আছি আমরা না জানলে এটা একটা ক্রাইম, সো খুলনার যশোর। তাহলে ইছামতি, এখন তুমি যদি তোমার ইচ্ছা মতো তুমি হচ্ছে রাস্তায় ঘুরে বেড়াও, তুমি যদি হাবিজাবি কাজ করো, সো মানুষ তোমার কি বলবে, পাগল বলবে। সো ইছামতি কি হবে, পাবনা হবে। এরপর হচ্ছে বড়াল, বড়াল হচ্ছে বড়ালও অ্যাকচুয়ালি পাবনা। আর হচ্ছে চিত্রা, চিত্রা আমরা জানি নড়াইলে একটা রিসোর্ট আছে নাম হচ্ছে চিত্রা রিসোর্ট। যাই হোক, এরপরে হচ্ছে উপনদী এবং উপনদীর অবস্থান, আমি অ্যাকচুয়ালি ফাহাদ ভাইয়ের থেকে ব্যাপারটা নিছিলাম। যাই হোক, তো উপনদীর অবস্থান, এইখানে আমরা একটা কাহিনী পড়ব যে আমাদের যে বাংলাদেশ ক্রিকেট টিমে 5 জন বিখ্যাত প্লেয়ার আছে, যে তাদেরকে আমরা কি বলি পঞ্চপাণ্ডব, এবং মিডিয়া এত হাইপ তুলে তাদেরকে আমরা কি বলি মহাপঞ্চপাণ্ডব। ঠিক আছে, তো মহাপঞ্চপাণ্ডব এটা হচ্ছে ওই যে সাকিব তামিম মুশফিক ওদের বলে। যাই হোক, এই পঞ্চপাণ্ডব সবসময় কি চায়, যে বাংলাদেশকে জয়ী করতে চায়। ঠিক আছে, এরা কি চায়, নগরের জয় চায়। কিন্তু তারা সারাদিন কি করে, তারা সারাদিন কি প্র্যাকটিস করে না, তারা ট্যাং ট্যাং করে ঘুরে বেড়ায়। কোথায় ঘুরে বেড়ায়, ঠাকুর গায়ে ঘুরে বেড়ায়। ঠিক আছে, ঠাকুর গায়ে অর্থাৎ ওই যে তিশার বাড়ি, তাই না, ওই মুস্তাক তিশা। যাই হোক, তাহলে এই যে পঞ্চপাণ্ডব দিয়ে আমরা মহাপঞ্চপাণ্ডব দিয়ে আমরা কি মনে রাখতে পারি, যে পদ্মার উপনদী হচ্ছে একটা মহানন্দা এবং এর অবস্থান কোথায়, পঞ্চগড়ে। এরপরে নগরের জয় চায়, মানে আমরা কি মনে রাখবো, পদ্মার আর একটা উপনদী হচ্ছে নাগর নদী এবং এর অবস্থান হচ্ছে জয়পুরহাটে। এরপরে আমরা মনে রাখবো যে এই যে পূর্ণদিন দিয়ে মনে রাখবো পুনর্ভাবা কোথায় অবস্থিত, দিনাজপুরে অবস্থিত। ঠাকুর গায়ে ট্যাং ট্যাং করে ঘুরে বেড়ায়, এটা দিয়ে আমরা কি মনে রাখবো, ট্যাং ট্যাং মানে টাঙ্গন এবং ঠাকুর গায়ে মানে ঠাকুরগাঁও। ঠিক আছে, সো এইগুলো আমরা মনে রাখলাম। এরপরে আমরা চলে যাই হচ্ছে যমুনার উপনদী পড়ব। এখন আমরা কি পড়ব, যমুনার উপনদী পড়ব। সো যমুনার উপনদী পড়ার ক্ষেত্রে তোমরা মনে রাখবা একটা কাহিনী, সেটা হচ্ছে একজন যুবতীর কাহিনী দিয়ে আমরা পড়ব। যমুনা তো যমুনার জন্য আমরা যুবতীর কাহিনী পড়ব। তাহলে যুবতী কি খায়, দুধ কলা খায়। হয়তো ও ভাবে যে দুধ কলায় অনেক হচ্ছে তোমার অ্যান্টিঅক্সিডেন্ট আছে। ঠিক আছে, এই কারণে যুবতী হচ্ছে দুধ কলা খায় এবং দুধ কলা খেতে খেতে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে সে কোনোদিন বুড়ি না হয়। ঠিক আছে, সো এরকম একটা কাহিনী আমরা জানবো, যমুনার ক্ষেত্রে জানবো যে যুবতী দুধ কলা খায় এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে সে কখনো বুড়ি না হয়। ঠিক আছে, তাহলে এই যে এই যুবতীর যে জু দিয়ে আমরা কি মনে রাখবো, যমুনা। ব দিয়ে কি মনে রাখবো, বাঙালি। তি দিয়ে কি মনে রাখবো, তিস্তা। দু দিয়ে কি মনে রাখবো, দুধকুমার। ধ দিয়ে মনে রাখবো ধরলা এবং কলা দিয়ে করতোয়া। সো এরা সবাই কিন্তু কি যমুনার উপনদী এবং যমুনার একমাত্র শাখা নদী হচ্ছে ধলেশ্বরী। যমুনার কিন্তু খুব বেশি শাখা নদী নাই, কারণ যমুনা দেখো যখন সৃষ্টি হয়েছে একটু পরেই ও পদ্মার সাথে মিলিত হয়ে গেছে। ওর মাত্র শাখা নদী কয়টা, ওর শাখা নদী মাত্র একটা, সেই শাখা নদীটার নাম কি, ধলেশ্বরী। আবার ধলেশ্বরীর শাখা নদীর নাম কি হবে দেখো তো। আচ্ছা, যমুনা কোন দিকে আছে, যমুনা এই অঞ্চলে আছে না, এই অঞ্চলে কি আছে, আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা। তাহলে এই যমুনার শাখা নদীকে ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখা নদী অবশ্যই কি হবে, বুড়িগঙ্গা হবে। ঠিক আছে, সো এইটা আমরা পড়বো। এরপরে চলে আসি আমরা মেঘনার শাখা নদী। মেঘনার শাখা নদী, আচ্ছা আমি একটু আগেই বলছিলাম যে মেঘনা অ্যাকচুয়ালি কোন অঞ্চলের আশেপাশে অবস্থিত, বরিশাল অঞ্চলের আশেপাশে অবস্থিত। ঠিক আছে, সো আমরা জানি যে বরিশালের মানুষ কি বলে, কথায় কথায় মনু বলে। সো আমরা কি মনে রাখবো, আমরা মনে রাখবো যে মনু খায় গো তিতা ডাব। আমরা একটা সূত্র মনে রাখবো মেঘনার জন্য, মনু খায় গো
তিতা ডাব, তাহলে মনু দিয়ে আমরা মনে রাখবো মনু নদী, খায় দিয়ে খোয়াই নদী, গো দিয়ে হচ্ছে গোমতী, তিতা দিয়ে তিতাস, ডা দিয়ে ডাকাতিয়া এবং ব দিয়ে বাউলাই নদী। এই যে সূত্র পড়লাম, সূত্র দিয়ে 6টা নদীর নাম জানলাম। প্রথম 2টা নদী হচ্ছে শাখা নদী, পরের 4টা নদী হচ্ছে উপনদী, এইটা আমাদের জানতে হবে। এবং এইখানে যে তিতাস, তিতাস নদীটার অবস্থান কোথায়? ব্রাহ্মণবাড়িয়াতে, ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, এরপরে হচ্ছে কর্ণফুলী। কর্ণফুলীর কোনো শাখা নদীই নেই। দেখো যমুনার শাখা নদী তো একটা ছিল, সেটা হচ্ছে ধলেশ্বরী, বাট কর্ণফুলীর কোনো শাখা নদীই নেই। তাহলে কর্ণফুলীর কি আছে? কর্ণফুলীর আছে হচ্ছে তাহলে উপনদী। আমরা জানি কর্ণফুলী কোথায় অবস্থিত? চট্টগ্রামে অবস্থিত। আবার হালদাও কোথায় অবস্থিত? চট্টগ্রামে অবস্থিত। তাহলে কর্ণফুলীর একটা উপনদী কি হবে? হালদা। এবং আমরা মনে রাখবো, মনে করো কাঁসার থালে তুমি বোয়াল মাছের মাথা খাচ্ছ, ঠিক আছে? সো এইটা হচ্ছে কথা, কাঁসার থালে তুমি বোয়াল মাছের মাথা খাচ্ছ। তাহলে কাঁসালাং, বোয়ালখালী, মাতামুহুরী, এই সব কয়টা হচ্ছে কর্ণফুলীর উপনদী। এই মাতামুহুরী কোথায় অবস্থান করে? বান্দরবানে। হালদার অবস্থান কোথায়? হালদা খাগড়া, হালদা খাগড়া, হালদা হচ্ছে খাগড়াছড়িতে শেষ। এরপরে হচ্ছে ফারাক্কাবাদ সম্পর্কে কিছু কথা বলা আছে এখানে। ফারাক্কাবাদ অ্যাকচুয়ালি কোথায় থাকে? এই যে গঙ্গার উপরে ফারাক্কাবাদ, ঠিক আছে? তাহলে ফারাক্কাবাদ সম্পর্কে আমরা কিছু কথা পড়বো, যে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মনোহরপুর, এইটা হচ্ছে মালদার মুর্শিদাবাদ। হ্যাঁ, মনোহরপুর মানেই মালদার মুর্শিদাবাদ। এইটা কোন নদীর তীরে অবস্থিত? একটু আগে দেখালাম, গঙ্গা নদীর তীরে অবস্থিত। এরপরে নির্মাণ কাজ শুরু করা হয়েছিল হচ্ছে 61 সালে, ঠিক আছে? এখন দেখো বঙ্গবন্ধু মারা গেছে 1975 সালে, তাহলে 75 সালে হচ্ছে এইটারে চালু করা হয়েছে। তার 1 বছর আগে অর্থাৎ 74 সালে এর নির্মাণ কাজ শেষ হয়েছিল, এবং তারই 1 বছর পরে 1976 সালে মাওলানা ভাসানী এই নদী অভিমুখে লং মার্চ করছিল, এবং এই দিবসটাকেই ফারাক্কা দিবস হিসেবে পালন করা হয়। তোমাকে যদি বলে মাওলানা ভাসানী কবে এই লং মার্চটা করছিল, সেটা হচ্ছে 1976 সালের 16ই মে। তোমাকে যদি কোশ্চেন করা হয় ফারাক্কা দিবস কবে, সেটা হচ্ছে 16ই মে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে হচ্ছে চাপাই নবাবগঞ্জ থেকে ফারাক্কাবাদের দূরত্ব কত? 15.5 কিলোমিটার, কোনো বইতে 18 কিলোমিটারও দেওয়া আছে। ফারাক্কাবাদের গেট সংখ্যা কত? 109। আচ্ছা, যে কোনো ইনফরমেশনের ক্ষেত্রে অলওয়েজ MP3 এর লেটেস্ট এডিশন ফলো করতে হবে। যাই হোক, এরপরে হচ্ছে টিপাইমুখী বাঁধ। টিপাইমুখী বাঁধ কোথায় অবস্থিত? আমি দেখাইছিলাম, বরাক এবং তুইভাই নদীতে। এটা হচ্ছে কোন রাজ্যের অন্তর্গত? মণিপুর রাজ্যের অন্তর্গত, ঠিক আছে? যৌথ নদী কমিশন গঠন হয়েছিল ভারত আর বাংলাদেশের ভিতরে কত সালে? 1972 সালে। হ্যাঁ, নদী ভাঙনে অনেক জনগণ আছে সর্বশান্ত হয়ে যায়, আবার নদী ভাঙনে অনেক জনগণ পুরো শেষ হয়ে যায়, বিলীন হয়ে যায়। যারা সর্বশান্ত হয়েছে তাদেরকে বলা হয় শিকস্তি, যারা বিলীন হয়েছে তাদেরকে বলা হয় পয়স্থি। আচ্ছা, একটা নদী আছে, নদীটার নামই হচ্ছে মহিলা। এই মহিলা নদী হচ্ছে দিনাজপুরে অবস্থিত। এবং আরেকটা নদী আছে, নদীটার নাম হচ্ছে বাঙালি। বাঙালি সো বগুড়ায় অবস্থিত। বাঙালি নদী হচ্ছে বগুড়ায় অবস্থিত। সো এইটাই হচ্ছে আমাদের কথা। হ্যাঁ, যাই হোক, তো আমরা নদীর পরের পার্ট ঠিক এভাবে করে আমাদের অ্যাকচুয়ালি আমি MP3 ফলো করতেছি। আমাদের MP3-তে নদী থেকে আর যে পার্ট নদী রিলেটেড আর যে পার্ট বাকি আছে সেটা আমরা পরের লেকচারে করব, এবং এরপরে বাংলাদেশের প্রাকৃতিক ওই ভূচিত্র নিয়ে কি কি অধ্যায় আছে ওইগুলো সবই আমরা দেখব। তারপরে হচ্ছে আমরা চর বন্দর সব দেখব, ঠিক আছে? এই পুরো অধ্যায় আমরা শেষ করব। আজকে নদীর প্রথম পার্ট, পরের দিন নদীর দ্বিতীয় পার্ট হবে। সবার আমন্ত্রণ রইল।